১৯৮১ সালের ৩০শে মে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরী। ১৯৬৮ ব্যাচের এই সিএসপি পরে বিশ্বব্যাংকে যোগ দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছেন। প্রথম আলোয় লেখালেখি করেন। ৮ ডিসেম্বর প্রথম আলো অনলাইনে হাসিনার সঙ্গে দেখা ও আলাপ। ১৫ বছরে যেভাবে তিনি পাল্টে গেলেন শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে শেখ হাসিনার জবানিতে ভারত প্রেমের স্বীকারোক্তির কথা লিখেছেন জিয়াউদ্দিন চৌধুরী। ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদের যুক্ত থাকার সুযোগ দিন। জিয়াউদ্দিন চৌধুরীর কথায় শোনা যাক। শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছিল দুবার। প্রথমবার ২০০৭ সালের এপ্রিল মাসে ওয়াশিংটনে। তিনি তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। আমন্ত্রণ শেখ হাসিনার জন্য। তিনি রাতে একটি ভোজের আয়োজন করেছেন এবং তিনি বললেন এটি কোনো দলের ব্যাপার না। পরিচয় পর্ব শেষ হওয়ার পর শেখ হাসিনা সবার কুশল জেনে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চাইলে কেউ কেউ সামান্য কিছু বলে উল্টো জানতে চাইলেন শেখ হাসিনার নিজস্ব মতামত দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমি বেশ অবাক হয়ে শুনলাম তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী দল বা দলটির নেত্রী সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলেন না, বরং তিনি নিজের দল নিয়েই বেশি বললেন। দেশের স্বাধীনতায় দলের অবদান, তার সরকারের অবদান এবং ভবিষ্যৎ নিয়ে তার আশা। কথা তখন গড়াতে গড়াতে দেশের বর্তমান রাজনৈতিক দুরবস্থা এবং এর জন্য রাজনৈতিক দলগুলোর দায় দায়িত্ব এ পর্যায়ে যখন যায়, তখন আমি একটি প্রশ্ন করি তাকে। আমি জানতে চাইলাম যে তিনি কি মনে করেন না যে দেশের রাজনৈতিক দলগুলোর নেতা পর্যায়ে পরিবর্তন দরকার? এক নেতৃত্ব বহুদিন ধরে থাকলে কি রাজনৈতিক কর্মকাণ্ড নির্জীব হয়ে যায় না? শেখ হাসিনা আমার দিকে স্থির দৃষ্টি দিয়ে উত্তর দিলেন, আপনার কি মনে হয় আমি সেধে সেধে দলের প্রধান হয়েছি? দলের ২০,০০০ কাউন্সিলর আমারে ভোট দিয়া প্রেসিডেন্ট বানাইছে। আমি নাছোড়বান্দার মতো আবারও বললাম, তা আপনি নিজে থেকে সরে না দাঁড়ালে তাঁরা তো আপনাকে চাইবেই। উত্তরটা অবশ্যই তাকে খুশি করেনি। তিনি আমার সঙ্গে আর কোনো বাক্য বিনিময় করলেন না। আরও কিছু আলাপ আলোচনার পর খাবার পরিবেশন হলে আমি খাবার হাতে নিয়ে দেখলাম শেখ হাসিনা বসে খাচ্ছেন আর পাশে তার ছেলে জয়। আমাকে গৃহকর্ত্রী বসতে বললে আমাকে অবাক করে শেখ হাসিনা বললেন তার কাছে বসতে। হঠাৎ জয় উঠে দাঁড়ালে আমাকে গৃহকর্ত্রী ইশারা করলেন পাশের চেয়ারে বসতে। খাওয়ার শেষে আবার কিছুক্ষণ আলাপচারিতার সময় কথা উঠল তার ঢাকায় প্রত্যাবর্তন চিন্তা নিয়ে। কারণ তখন কথা উঠেছিল যে তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জল্পনায় রয়েছে। এক পর্যায়ে শেখ হাসিনা বললেন যে এটা সত্যি কিনা আর তিনি ফিরে গেলে তাকে গ্রেফতার করা হবে কিনা এটা যাচাইয়ের জন্য একমাত্র উপায় দেশে ফিরে গিয়ে এটার মুখোমুখি হওয়া। আমি অবাক হয়ে দেখলাম তিনি তার দেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বা সম্ভাব্য গ্রেফতার নিয়ে কথা বলছেন নিরুদ্বেগে, যেন এটা কোনো ব্যাপার না। কিন্তু পরে যা বললেন তা ছিল আরও বিস্ময়কর, যদিও এটা ছিল হাস্যজ্জ্বলে বলা। তিনি আমাদের বললেন আমার দেশে ফিরে যাওয়ার আরেকটি রাস্তা আছে। সবাই তো মনে করে আমি ভারতের অনুরক্ত। আমি ভাবছি আমি প্রথম ভারতেই চলে যাব। সেখান থেকে আমি বোরকা পরে ওদের সাহায্যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ব। তারপর দেশে গেলে যা হয় তা হবে বলেই তিনি হাসতে থাকলেন। আরও সবাই হাসল এটাকে একটি দারুণ কৌতুক হিসেবে। আর আমি অবাক হলাম কিভাবে শেখ হাসিনা সহজভাবে তার ভারতের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা বললেন কৌতুকের ভেতর। তার সঙ্গে আমার দেখা হয় দ্বিতীয়বারের মতো ২০০৮ সালে মেরিল্যান্ডে। খাওয়ার টেবিলে শেখ হাসিনার সঙ্গে কথা হচ্ছিল নির্বাচনে কারচুপি নিয়ে। আমি প্রশ্ন করলাম কারা কারচুপি করছে বলে আপনার ভয়? সরকারি কর্মচারীরা? উত্তরে তিনি বললেন না, তাদের কেন ভয় করব? সরকারি কর্মচারীরা তো তরল পদার্থ, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। নাছোড়বান্দার মতো আবার জিজ্ঞেস করলাম তাহলে কারা? এখন তো নির্দলীয় সরকার, তাদের তো এই নির্বাচনে পক্ষপাতিত্ব থাকার কোনো কারণ নেই। শেখ হাসিনা কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন তবু নির্বাচনে কিছু ভয় থাকে। কথা আরেকটু বাড়িয়ে আমি তাকে বললাম দেখেন
আমি আমার সরকারি চাকরি জীবনে জেলা প্রশাসক হিসেবে 2 জেলায় 3টি নির্বাচনী কাজে দায়িত্বে ছিলাম। এর মধ্যে একটি ছিল প্রেসিডেন্ট নির্বাচন, আরেকটি ছিল সংসদ নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচন যেমন দলভিত্তিক হয়েছিল, তেমনি সংসদ নির্বাচনও তখনকার প্রেসিডেন্ট তার পদে থেকে নির্বাচন করেছিলেন এবং পরবর্তী সংসদ নির্বাচনও তার সৃষ্ট রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এ দুটিতে কারচুপি হয়েছিল বলবো না, তবে যখনই একটি নির্বাচনে একজন প্রতিষ্ঠিত সরকারি নেতা বা তার দল অংশগ্রহণ করে, তাদের দিকে পাল্লা ভারী থাকে। এই নির্বাচনে এরকম কোনো পরিস্থিতি তো নেই। আমার এই মন্তব্যের পর শেখ হাসিনা বললেন, নির্বাচনে পক্ষপাতিত্ব না থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে, এই গ্যারান্টি কে দেবে? আমি এর উত্তর আর কি দেব? সে রাতের আলাপ আলোচনা থেকে আমার দুটো উপসংহার ছিল। শেখ হাসিনা অবশ্যই নির্বাচনে যাবেন, আর তিনি এই নির্বাচনে জয়ী হবেন এ প্রত্যাশা রাখেন। কিন্তু পরে এই জয়কে ধরে রাখতে আরও কি প্রক্রিয়া তিনি হাতে নেবেন তা আমার কল্পনার বাইরে ছিল। কল্পনার বাইরে এজন্য যে তাকে পরপর 2বার যে মূর্তিতে দেখেছিলাম, তার বাহ্যিক যে রূপ দেখেছিলাম, পরবর্তী 15 বছর তিনি যেভাবে বাংলাদেশের রাজনীতিতে যে ভয়াল পরিবর্তন আনেন, তা তাকে চোখে দেখা আর শোনা থেকে ব্যক্তিত্ব অনেক দূরে ছিল। তিনি বাইরে ছিলেন একজন সহজ সরল সাদাসিধে লোক, যে তার অনানুষ্ঠানিক ব্যবহার দিয়ে মানুষকে জয় করতেন। বিশেষত যাদের তিনি তার প্রতিপক্ষ মনে করেননি, তার বাহ্যিক ব্যবহারে সাধারণ লোক তা বুঝতে পারত না। ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা কৌতুকের মতো বললেও তিনি ভেতরে ভেতরে ভালোই জানতেন যে ভারত তার সব বিপদে পাশে থাকবে। তিনি জানতেন যে 2008 সালের নির্বাচনে ভারত তার পেছনে থাকবে। তিনি ভান করেছিলেন নির্বাচনে কারচুপির ভয়ের। আমার দুঃখ এই যে বঙ্গবন্ধু কন্যা হয়েও শেখ হাসিনা তার পিতার রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতা পাননি। কারণ তার পিতা তাকে রাজনীতি থেকে দূরে রেখেছিলেন। তিনি হয়তো তার মেয়েকে ভালোভাবে জানতেন। তিনি আর জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী এক নন। ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভিউজ বাংলা।